প্রিয় গবেষকবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্লেগারিজম এবং প্যারাফ্রেজিং। গবেষণা বা একাডেমিক লেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুতর সমস্যার নামটি হচ্ছে প্লেগারিজম। প্লেগারিজম হচ্ছে অন্যের কোনো লেখা, ধারণা বা তথ্য সরাসরি নিজের নামে উপস্থাপন করা, অর্থাৎ যেটাকে বাংলা ভাষায় আমরা বলি রচনা চুরি। প্লেগারিজম শুধু নৈতিক অবক্ষয়ই নয়, একজন গবেষকের যে একাডেমিক এবং পেশাদার জীবন আছে সেটির ওপরেও গুরুতর প্রভাব ফেলতে পারে। এই জন্যই গবেষক এবং শিক্ষার্থীদেরকে আসলে জানতে হবে কিভাবে প্লেগারিজমটাকে এড়িয়ে গবেষণা কাজ সম্পন্ন করা যায় এবং প্যারাফ্রেজিংটাকে ঠিকমতো করার যে কৌশল সেটা জানাটা অতীব জরুরি। সুতরাং আজকে আমরা এই দুটি বিষয়ের ওপরেই আলোকপাত করব, প্লেগারিজমের থেকে বাঁচার কৌশল এবং প্যারাফ্রেজিংটাকে সুন্দরভাবে করার যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্লেগারিজম বিভিন্ন ধরনের হতে পারে। প্রথমে যেটিকে আমরা বলছি সেটা হচ্ছে ডিরেক্ট প্লেগারিজম, অর্থাৎ সরাসরি অন্যের লেখা একদম হুবহু কপি করা এবং 2-3টা লাইন হুবহু তুলে নিয়ে আসা। অর্থাৎ কারো কোনো জার্নাল থেকে বা কোনো পাবলিকেশন থেকে আপনি যদি 3-4টে লাইন সরাসরি কপি করে আপনার লেখায় সংযুক্ত করেন, সেটাকে আমরা আসলে ডিরেক্ট প্লেগারিজম বলছি। দ্বিতীয়ত সেলফ প্লেগারিজম আছে, অর্থাৎ আপনার পুরাতন কোনো লেখার কোনো অংশ আপনি সরাসরি আপনার নতুন গবেষণায় যখন সংযুক্ত করবেন সেটাকে আসলে বলা হচ্ছে সেলফ প্লেগারিজম। 3 নাম্বার যে প্লেগারিজমটা সম্পর্কে ধারণা দিব সেটাকে আমরা বলছি মোজাইক প্লেগারিজম, অর্থাৎ বিভিন্ন লেখা থেকে ছোট ছোট পার্ট সেগুলোকে নিয়ে এসে একত্রিত করে আপনি যখন আপনার লেখায় সংযুক্ত করবেন সেটাকে আমরা মোজাইক প্লেগারিজম বলছি। অর্থাৎ অনেক গবেষকের যে রচনা আছে সেখান থেকে আপনি পুরো প্যারাগ্রাফটি না নিয়ে হয়তো খুব ছোট ছোট অংশ আপনি সেখান থেকে তুলে নিয়ে এসেছেন, কিন্তু উদ্ধৃতিতে সেটা উল্লেখ করেননি। এই ধরনের যে রচনা চুরি সেটাকে আমরা বলছি মোজাইক প্লেগারিজম। সর্বশেষ যে প্লেগারিজমটা বলবো সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্লেগারিজম, অর্থাৎ অনেকেই গবেষণা করতে যেয়ে অজ্ঞাতভাবে বা আকস্মিকভাবে বা দুর্ঘটনাবশত হয়তো কোনো লেখা চলে আসে হুবহু, তিনি হয়তো উদ্ধৃতি উল্লেখ করতে ভুলে যান অথবা উদ্ধৃতি যেটা উল্লেখ করেছেন সাইটেশনে সেটা হয়তো ভুল থেকে যায়। সেক্ষেত্রে গবেষকদের আসলে খুব বেশি দোষ দেওয়া যায় না, কিন্তু সবসময়ই এটা মাথায় রাখতে হবে যে কোনো গবেষক বা যে কোনো শিক্ষার্থীকে গবেষণা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলোর দিকে অনেক বেশি সচেতন থাকতে হবে। সুতরাং এই যে 4টি প্লেগারিজমের কথা উল্লেখ করলাম, ডিরেক্ট প্লেগারিজম, সেলফ প্লেগারিজম, মোজাইক প্লেগারিজম এবং অ্যাক্সিডেন্টাল প্লেগারিজম, মূলত এই 4টার মধ্যেই আসলে গবেষকদেরকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে প্লেগারিজমটাকে আমরা এড়াবো কিভাবে? প্লেগারিজম এড়ানোর কিছু কৌশল নিয়ে একটু কথা বলবো। প্রথমেই আপনাকে সঠিক সাইটেশন এবং রেফারেন্সিং ব্যবহার করার কৌশলটা জানতে হবে। প্রত্যেকটি তথ্য, ধারণা বা উদ্ধৃতি যেখানে অন্যের কাজ থেকে এসেছে সেখানে উল্লেখ করুন, তার নামটি উল্লেখ করুন। এছাড়া আমাদের রেফারেন্সিং ব্যবহার করার যে সফটওয়্যারগুলো আছে, অর্থাৎ আপা, এমএলএ, শিকাগো, হার্ভার্ড স্টাইল, এগুলো মেনে চলার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে প্যারাফ্রেজিং শিখুন, কিভাবে প্যারাফ্রেজিং করতে হয়, অর্থাৎ অন্যের লেখাটা হুবহু কপি না করে আপনি নিজের ভাষায় নিজের মতো করে সেটিকে সাজিয়ে লিখুন, যেন অর্থের কোনো অসঙ্গতি দেখা না যায়। অর্থাৎ মূল তথ্য ও ধারণাগুলোকে একই রেখে আপনি বাক্যটিকে পরিবর্তন করুন, হুবহু কপি করবেন না। এরপর হচ্ছে কোটেশন মার্ক যথাযথভাবে ব্যবহার করুন, অর্থাৎ কারো কোনো উদ্ধৃতি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই তার লেখাটি কোটেশনের মধ্যে রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি প্লেগারিজম থেকে মুক্ত থাকতে পারবেন। প্লেগারিজম থেকে বাঁচার জন্য 3 নম্বরে আমি যে কাজটি আপনাদেরকে করতে বলবো সেটা হচ্ছে কোটেশন মার্কসের ব্যবহার, অর্থাৎ সরাসরি উদ্ধৃতির ব্যবহার করলে উদ্ধৃতির যে অংশটুকু সেটাকে আপনি ইনভার্টেড কমার মধ্যে রাখুন।
এবং চতুর্থত যে বিষয়টি সেটা হচ্ছে প্লেগারিজম চেকার ব্যবহার করুন। যেরকম বিভিন্ন সফটওয়্যার আছে টার্নিটিন বা গ্রামারলি, এগুলোর মাধ্যমে আপনি আসলে প্লেগারিজমটাকে চেক করতে পারেন। আর এখন প্রযুক্তি আসলে এতটাই এগিয়ে গিয়েছে এবং অনেক উন্নত সফটওয়্যার এসেছে, সেক্ষেত্রে প্লেগারিজম চেক করাটা এখন অনেক বেশি সহজতর হয়ে গেছে। গবেষকদেরকে আসলে সবসময়ই আপ টু ডেট থাকতে হয়, কারণ আপনার গবেষণাটা কতটুকু অন্যের থেকে এগিয়ে যাচ্ছে সেটার উপর আপনার দক্ষতা এবং আপনার যে সুদূরপ্রসারী মনোভাব সেটা আসলে বোঝা যায়। এবং রিভিউরা যখন এই জিনিসগুলো দেখে তখন আসলে তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক বেশি বেড়ে যায় এবং যে জার্নালে আপনি পাঠাবেন সেখানে আপনার পেপারের ওয়েটটা অনেক বেশি গেইন করে। সুতরাং যে কোনো রচনা লেখার ক্ষেত্রে আপনাকে প্লেগারিজম থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে এই বিষয়গুলো সবসময়ই ফলো করার চেষ্টা করবেন। এবারে আমরা একটু প্যারাফ্রেজিং নিয়ে কথা বলতে চাচ্ছি। প্যারাফ্রেজিং হচ্ছে অন্যের কোনো ধারণা বা লেখাকে হুবহু কপি না করে নিজের ভাষায় অর্থ ঠিক রেখে লেখাটাকেই আসলে প্যারাফ্রেজিং বলা হয়ে থাকে। এখানে প্যারাফ্রেজিংয়ের কৌশলটা হচ্ছে আপনি লেখাটি বেশ কয়েকবার পড়ুন এবং পুরোপুরি বোঝার চেষ্টা করুন যে মূল পয়েন্টগুলো কী, সেগুলো আলাদা করুন এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করুন। বাক্য গঠন, শব্দ ব্যবহার এবং স্ট্রাকচার পরিবর্তন করুন। শুধুমাত্র সিনোনিম ব্যবহার নয়, পুরো বাক্য বা প্যারাগ্রাফটাকে আপনি পুনর্গঠন করুন। হ্যাঁ, এবং প্যারাফ্রেজিং লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে উৎস উল্লেখ করতে হবে। অর্থাৎ যদি আপনি নিজের ভাষায় লিখেন তাহলে মূল উৎসটা সাইটেশন হিসেবে আপনাকে দিতে হবে। গবেষণার ক্ষেত্রে ইথিক্স মানাটা একটি অপরিহার্য। গবেষণার ক্ষেত্রে ইথিক্যাল অ্যাপ্রুভাল এবং কনসেন্ট স্টেটমেন্ট গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমি গবেষণার ক্ষেত্রে নৈতিকতার দিকটি কতটুকু ফলো করেছি এবং যাদেরকে নিয়ে বা যে জীবজন্তুর ওপর আমি গবেষণা করছি তাদের কনসেন্ট আমার কাছে আছে কিনা। হ্যাঁ, দুটি গুরুত্বপূর্ণ উপাদান এই ক্ষেত্রে সবসময়ই গবেষকদেরকে মাথায় রাখতে হবে যে আমার ইথিক্যাল অ্যাপ্রুভাল আছে কিনা এবং কনসেন্ট স্টেটমেন্ট আমার আছে কিনা। এগুলো যদি আমি নিশ্চিত করতে পারি তাহলে আমার গবেষণাটা নৈতিক দিক দিয়ে অনেক বেশি পরিমাণে স্বচ্ছ হবে। ইথিক্যাল অ্যাপ্রুভালটা কি এটা একটু জানি। ইথিক্যাল অ্যাপ্রুভালটা হচ্ছে আপনি যে বিষয়ের ওপরে গবেষণা করছেন এবং আপনি যে একজন গবেষক, আপনি আপনার গবেষণা করার ক্ষেত্রে কতটুকু নৈতিকতা মেনে চলেছেন এবং আপনি কতটুকু স্বচ্ছতা রেখেছেন, এই বিষয়টি হচ্ছে ইথিক্যাল অ্যাপ্রুভাল। ইথিক্যাল অ্যাপ্রুভাল কারা প্রোভাইড করে থাকে? সাধারণত উদাহরণস্বরূপ যদি বলি, আপনি একটি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাসোসিয়েট অথবা একজন গবেষক, সুতরাং ওই বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা সেল আছে সেখান থেকে আপনার একটি ইথিক্যাল অ্যাপ্রুভাল নিতে হবে। ইথিক্যাল অ্যাপ্রুভালটি আপনি কোথা থেকে পেতে পারেন? বিশ্ববিদ্যালয়ের যে ইথিক্যাল অ্যাপ্রুভাল কমিটি আছে সেটি আপনাকে এই অ্যাপ্রুভাল লেটারটি দিতে পারে, অথবা ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড নামে যে অর্গানাইজেশন আছে সেখান থেকেও আপনি এটি সংগ্রহ করতে পারেন। অর্থাৎ ইথিক্যাল অ্যাপ্রুভাল থাকা মানে হচ্ছে আপনার গবেষণাটি সুরক্ষিত এবং নৈতিক মানদণ্ডের দিক দিয়ে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। জার্নাল বা প্রকাশকের ক্ষেত্রে এটা অবশ্যই তারা এই অনুমোদনটি আপনার কাছে দেখতে চাইবে। এই দুটি বিষয়ের উপরে গবেষকদের অবশ্যই সচেতনভাবে দৃষ্টি দিতে হবে, তাহলে আসলে তাদের কষ্ট করে যে গবেষণাটি করেছেন সেটা যেন পাবলিকেশনের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে সহায়ক হয়, সেই বিষয়টি নিশ্চিত হবে।